देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সোনালী আমাদের সকলের জন্য আনন্দের মুহূর্ত এটি। অ্যাডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের অ্যাডভোকেট দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন একজনের পাশে দাঁড়াতে চায়। বার্তা একটাই, আমরা চেষ্টা করি। এবছরও তাই আমরা যে সমাজ যার মধ্যে ৭৫% মানুষ ছিল, তিনি স্বাগত বক্তব্য রাখলেন। আমরা আন্তরিকভাবে তাকে প্রণাম। বিশেষ অতিথিরা কিছুটা হয়তো বিতর্ক অলরেডি উস্কে দিয়ে গেছেন। আমি তার মধ্যে এখন সরকার মহাশয়ের তাতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা অর্পণ করবেন। একে একে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি পুষ্প নিবেদন করে শ্রদ্ধা অর্পণ করলেন। ডক্টর কুণাল সরকার, শ্রদ্ধেয় শ্রী অরিন্দম লোধ এবং সেই সঙ্গে মহাশয় তিনিও মঞ্চে রয়েছেন। রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা তিনি এই পর্বটিতে অংশগ্রহণ করলেন। শ্রদ্ধেয় শ্রী সুমন সরকার মহাশয়ের তাতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা অর্পণ করবেন। একে একে এবং প্রতিটা মুহূর্তে আমাদের সুখ দুঃখের সমস্ত কথার মধ্যে দিয়ে একটা কথা যেন আমরা জাতিগতভাবে, সংস্কৃতিগতভাবে, আমরা আমাদের রাজনৈতিক চরিত্র, আমরা আমাদের ভৌগোলিক চরিত্র, আমরা আমাদের বিভিন্ন দলীয় চরিত্রের মধ্যে হয়তো আমাদের একটা চরিত্রকে আমরা ধীরে ধীরে অনেকটা জড়ো করে ফেলেছি এবং সেই চরিত্রটা হলো আমাদের মেধাগত চরিত্র, আমাদের ভাষাগত চরিত্র, আমাদের সাংস্কৃতিক চরিত্রটা। এবং এই সাংস্কৃতিক চরিত্র খুঁজতে আজকে আমরা অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি। কারণ এইভাবে আমাদের প্রতিবার বলতে হবে যে আমাদের দল থাকতে পারে, আমাদের বিভিন্ন রাজ্য থাকতে পারে, আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন মতামত, ভিন্ন চিন্তাধারাকে একে অপরের সঙ্গে তার আদান প্রদান, সেই যুক্তিকে আজকে আমরা যদি অনুবীক্ষণের তলায় যদি আনতে না পারি, তাহলে আমাদের সময় এই পৃথিবীর বুকে ব্যর্থ হবে। শুধু এইটা নয়, আগের বোধহয় দুটো বিতর্ক সভা আজকে আগরতলার বুকে হয়ে গেছে এবং সেই দুটো বিতর্ক সভার একটা অনন্য চরিত্র ছিল। প্রথম চরিত্রটা ছিল সেই দুটো বিতর্ক সভা হাজারের বেশি মানুষকে নিয়ে পূর্ণ প্রেক্ষাগৃহে, পূর্ণ অডিটোরিয়ামে আগরতলার বুকে হয়েছে, যেদিন তার সমানে সমানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছিল। একটা সিট বাকি ছিল না আজকে অডিটোরিয়ামে। আর সেকেন্ড যে অনন্য চরিত্র সেই বিতর্ক সভার মধ্যে ছিল আমার দেখা অন্তত একমাত্র বিতর্ক সভা যেটা সামাজিক, আর্থসামাজিক ইস্যুস নিয়ে হয়েছে এবং যে বিতর্ক সভায় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বসে পরপর আমাদের বক্তাদের কথাবার্তা শুনেছেন। অন্যরা, আমি কাউকে কোনো রকম ছোট করে, কোনো রকম ব্যঙ্গাত্মক, বিদ্রুপাত্মক কথা না বলে বলছি, বিতর্কের মেন কথাটা কেবল নিজের কথাটা একেবারে ঝড়ের গতিতে বলে দেওয়া নয়। বিতর্কের মূল বক্তব্যটা হলো নিজের মন এবং নিজের শ্রবণ শক্তিকে পরিষ্কার রেখে অন্যদের বক্তব্যটা শোনা। আপনাদের কাছে অনুরোধ, সুব্রত, তার সহকর্মী, বিভিন্ন অংশে যারা আপনারা আজকে আগরতলার এই সাংস্কৃতিক ঐতিহ্যটাকে বজায় রেখেছেন, আপনারা এমনভাবে আপনাদের কাজ করে যান। আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতা নিয়ে, আমরা বেশি কিছু বুঝি না, আমি হচ্ছি হার্টের মিস্ত্রি। মোটামুটি দু একটা পাইপ টাইপ বন্ধ হলে, কোথাও ভ্যালভ ট্যালভ খারাপ হয়ে গেলে তখন আমরা মধ্যে মধ্যে মেরামত করি এবং যাদের আমরা মেরামত করি তাদের মধ্যে মধ্যে এদিক সেদিক আমরা দেখতে আসি। তো আমাদের
এই অত্যন্ত মধ্য মেধার অতি সাধারণ আমাদের এই হাতুড়ি মিস্ত্রিদের যে আপনারা বেঁচে থাকার কথাবার্তা বলার একটা সুযোগ করে দিয়েছেন, তার জন্য অকুণ্ঠ ধন্যবাদ। আবার বলবো, আপনাদের এই প্রচেষ্টা সার্থক হোক। আর একটা অনুরোধ করব, সেই একটা অনুরোধ হলো যে আমরা যেমন অত্যন্ত ছোটভাবে নিজেরা আমরা কলকাতার আশেপাশে যেরকম করি, এই বিতর্ক সভাটা আরো সফল হবে, আরো সফল হবে। কখন জানেন, কবে জানেন? যখন আপনারা আমাদের ভারতবর্ষের একটা খণ্ডচিত্র এই বিতর্ক সভায় দেখাতে পারবেন। এই বিতর্ক সভায় আমরা সেই ভারতবর্ষকে দেখতে চাই যে ভারতবর্ষের 60% মানুষ হলো 30 বছর বয়সের কম। সুতরাং ভবিষ্যতের বিতর্ক, ভবিষ্যতের কথাবার্তা, ভবিষ্যতের আদান প্রদান কেবল আমাদের মধ্যে দিয়ে না। ইট ইজ নট ওনলি দ্য ম্যাচিওরড সেকশন অফ সোসাইটি। আমাদের নিজেদের এগিয়ে যেতে হবে এবং আমাদের যে নবীন প্রজন্ম, সেই রবীন্দ্রনাথের কথায় সেই সবুজ নবীন কচিকাচারা যারা ঘা দিয়ে আজকে এই সুপ্ত সমাজকে আবার জাগিয়ে তুলবেন। সুতরাং there is no demographic profile in India is incomplete যতক্ষণ না আমরা আমাদের মধ্যে আমাদের সেই ছোটদের, আমাদের সেই কিশোর কিশোরীদের আমরা নবীন প্রজন্মদের আপনাদের কাছে আনব। সুতরাং আমার ওই খুটখাট টুকটাক মেরামতি এবং মিস্ত্রিবিদদের বাইরে আমরা যখন এরকম একটা জাঁকজমকপূর্ণ, একটা ঐতিহ্যপূর্ণ বিতর্ক সভা করছি, আপনারা বলবেন, আমরা এসে আপনাদের ছেলে মেয়েদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করব, তাদের পাবলিক স্পিকিং ওয়ার্কশপ দেবো। কারণ আজকে আমাদের ইয়াং জেনারেশনকে, আমাদের নবীন প্রজন্মকে, তাদেরও আমাদের সেই আত্মবিশ্বাস দিতে হবে যে তারাই হচ্ছেন সেই স্পার্ক অ্যান্ড দ্য ফ্লেম, যে আলোতে আমাদের ভবিষ্যৎ জীবনকে দেখতে হবে। আবার বলি, আজকে আর সময় নষ্ট করব না আপনাদের, কারণ আজকে মানিকবাবু বলবেন, আমাদের প্রত্যেকে বলবেন, এবং আপনারা যে আপনাদের মধ্যে থাকার আসার এই সুযোগটা করে দিলেন, এটা শুধু আমার কৃতজ্ঞতা নয়, এটা হলো ভবিষ্যতের আশা, এটা হলো আমাদের সেই পথ চলার পাথেয়। কারণ সমস্ত দুর্যোগ মাথায় রেখে, সমস্ত সংঘাতের মধ্যে আজকে বাঙালি তার 1500 বছরের ইতিহাস এবং তার ভবিষ্যতের উপর বিশ্বাস রেখে বাঙালি। Late Dilip Sarkar, actually we were neighbors, and from my childhood I have seen him. He will always be remembered as one of the best criminal lawyers of the Northeast, not only of the Northeast but entire India. A man of versatile characters, participated in many cultural activities, showcased in many dramas. He had shown his skills. I must express my gratitude to the Dilip Sarkar Foundation for choosing such a crucial and significant subject of debate. Every year, for the last 4 years, they are organizing this program very efficiently and keeping in mind the socio-economic scenario of the state as well as the nation. It's an honor for me to have been invited at this program, organized in memory of one of the greatest legal minds of the state of Tripura, as I said, has ever witnessed, late Dilip Sarkar. In no uncertain times, late Sarkar has profoundly influenced and impacted the development of criminal justice delivery system in the state. I am extending my heartfelt thanks to Sri Subroto Sarkar and Srimati Manju Sarkar and entire family members
for bringing one of such critical and significant issues to public attention in the context of present system. I should not enter into the salient features of the subject because it may influence either side. Only what prompted me to speak few words is that a few days back Tripura Public Service Commission had declared results of TPS and TCS officers, and a few days back we were discussing actually who got succeeded, who came up brilliantly amongst the SC/ST communities candidates. So those officers who also belong to the same communities, from their discussions I came to know that none of the candidates got success from the villages. All are city dwellers from well-to-do families. So I thought, and thereafter I came to know about the subject of the debate. So I cannot tell about the debates, about the merits and demerits or disadvantage or advantage of reservation in our constitution. What I wanted to say that I personally believe that reservation for SCs and STs and OBCs too is a meritorious step of the constitution makers, the framers of our constitution, the thinkers, because it fulfills the constitutional goals of inclusive society for the upliftment of those historically backward, exploited, subject to exploitation always under the colonial rule. So it's a noble effort, noble enactment, noble provision in our constitution. Now, what I told just a few minutes back, that now, in my opinion, what I have watched, that a privileged group has already come up, an elite class within the disadvantaged class. Today, two eminent politicians, political personalities, who are also the policy makers of the state of the nation, in my opinion, time is right to think twice that actually what is the constitutional ethos and spirit behind the enactment of provision of reservation. Now, in my opinion, what I feel at present, that a advantaged group, a privileged group, an elite class has already been evolved due to constitution, due to reservation. And benefits are going to those privileged group. And discrimination has started within the same backward communities, within the same disadvantaged class. So our main principle is equality before law. Now we have to think over whether we are preserving the constitutional morality, the constitutional spirit, the constitutional ethos. So time has come up again to think that yes, we are to uplift, we are to advance those unprivileged, disadvantaged class within the same disadvantaged class, so that our main principle, that equality,
it exists. It is preserved. Pay my deep respects to late advocate Dilip Sarkar. I pay my deep respects to Honorable Chief Minister, Professor Dr. Manik Shah Mohoday, and Sri Arindam Luth Mohoday, retired Judge, Tripura High Court. আমাদের মধ্যে আছেন ডক্টর কুনাল সরকার, but this after Dr. Kunal putting this Sarkar is very difficult. That I will not mention. And senior advocate Subrata Sarkarji, Secretary Advocate Dilip Sarkar Memorial Foundation, and of course his younger son Suman Sarkar, Mrs. Dilip Sarkar, all dignitaries, participants. আমাদের ত্রিপুরা এরা অর্থাৎ মহারাজাদের সময় থেকে এই ত্রিপুরায় আমাদের একটা ক্যালেন্ডার ছিল, ট্রিং ক্যালেন্ডার। তার প্রথম দিন হচ্ছে আগামীকাল 22শে ডিসেম্বর। তো আপনাদের সবাইকে হ্যাপি ট্রিং and thank you very much. I am honored to speak today on this subject. What is the subject? Reservation compromises quality and merit. Beautiful topic. But I would request our moderator not to moderate me, because when I got a chance to speak on this issue, I thought today I'll speak out my mind. I'll not just keep quiet. Very beautiful topic. One thing I must tell you, the journey of Indian Constitution, we have to understand that what is the landscape of our Indian society, where large group of people, including the Adivasis, Dalits, and many other communities, where they used to live in the margins. We cannot deny that fact. And then their exclusion was not accidental. People were excluded, and it was not local as well, but it was structured and hereditary. I think many will disagree with me, but this is what I have seen. I'll give you one example. I'll not take much of time, that is why I'm coming in the core issue. In Travancore, Kerala, lower caste women were penalized for covering their upper body, a basic expression of dignity. We should not forget that. Even in the early 28th century, a young Dr. Bhimrao Ambedkar could not sit in a classroom or to drink water without the consent of a peon. We should not forget that. Discrimination in India was not personal, but it was systemic. It is against this background, I'm sure, the framers of our constitutions sought extraordinary remedies, because the injustice itself was extraordinary. Can't deny this fact. As the the announcer was telling some time back, that before independence, sometime I think during 1902, Shahu Maharaja of Kolhapur introduced 50% reservation in favor of non-Brahmin and backward communities. For what? To address historical discrimination. Now my question to all the people here sitting in this hall, what is the philosophy of reservation? Or what was the philosophy
of reservation. I think democracies across the world recognize only two kinds of equality. Number one, equality before the law. Number two, equality of opportunity. What is this equality before the law? Everyone is treated equally in the same manner by the legal system. I think our retired judge, Arindam Lodh Sahab, will agree. He was telling me some time back, for a judge like me, SC is also same, ST is also same, general is also same. I am neutral man. Exactly, this is what is equality before the law. Equality of opportunity is society takes active measures to compensate for disadvantages that stems from the birth, geography, or social identity. Example of a family I'm giving. I'm just throwing some light. Let us take an example of a family where they have two children, children A and children B. When children A falls sick and then he becomes weak, children B is still stronger. Every day the parents used to give them one glass of milk to both of them. What the family will do? Family has two choices. One choice can be strict equality, the other one is fair equality. When you say strict equality, even if children A is falling sick and becoming weak, you still give him one glass of milk only, the way you are giving to children B. This is strict equality. But fair equality will be give more milk to child A till he recovers and becomes strong. Once he becomes strong, he becomes as good as child B, come back to the same distribution as before you used to do. This is what I personally feel. And exactly this is the way our constitution works. Our constitution says this only. Most people, I'm sure, in their family, they will follow the second option only. If my first example was not clear, let me give you another example. Let us take the example of basketball game. I'm not very sure how many of you have played basketball in your student life. I tried few times, but I was not successful. You look at my height. Honorable CM is raising his hand. He was definitely successful because his height is 40. Now, say there are two players. One player whose height is 6 feet 2 inches. And another player is a small young guy whose height is only 4 feet 2 inches. Now, if the basket height is the same for both of them, and the referee says, rule is same for both of you, and you now start playing, what will be the result? The result will be the player A will do, easily he'll succeed in the game, and player B will fail. Why? The thing is, the height also, the physical height will be the disadvantages for the player B. Honorable Chief Minister, Professor Dr. Manik Shah Mohoday, and Sri Arindam Lodh Mohoday, retired Judge, Tripura High Court. আমাদের মধ্যে আছেন Dr. Kunal Sarkar. But this, after Dr. Kunal, putting this Sarkar is very difficult. That I will not mention. And Senior Advocate Subrato Sarkarji, Secretary Advocate Dilip Sarkar Memorial Foundation, and of course
his younger son, Suman Sarkar, Mrs. Dilip Sarkar. আগামীকাল আমাদের ত্রিপুরা এরা অর্থাৎ মহারাজাদের সময় থেকে এই ত্রিপুরায় আমাদের একটা ক্যালেন্ডার ছিল, ট্রিং ক্যালেন্ডার। তার প্রথম দিন হচ্ছে আগামীকাল 22শে ডিসেম্বর। তো আপনাদের সবাইকে হ্যাপি ট্রিং and thank you very much. And only few people tried to clap, I think. Don't clap, no problem. Even I'm not here to get your clapping. I'm only sharing my opinion. Now, see, যে জায়গায় এই মাইকে দাঁড়িয়ে আমি কথা বলছি, আসলে আই এম আ ম্যান, আই সাপোর্ট ম্যারিট অ্যাজ ওয়েল এজ দি সোশ্যাল জাস্টিস। দুইটাই দরকার। Why I will tell you? Because one without the other will weaken our country. মেরিট বেসিসে যদি আপনি কিছু না করেন, এটা আমাদের ডেভেলপমেন্ট প্রসেসটাকে স্লো করে দেবে। ইউ ক্যান ডিনাই দ্যাট ফ্যাক্ট। কারণ একটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে এটা বলবো না, কোনো ধরনের স্ল্যাং বা ব্যাড ওয়ার্ড আমি ইউজ করবো না। অপদার্থকে দিয়ে ভালো কাজ করানো যাবে না, এটা সবাই স্বীকার করে নেবে। So merit is must, but at the same time, যে ইকুয়ালিটিকে যদি আমরা ইকুয়ালিটি অফ অপরচুনিটি, এইটাকে যদি আমরা সোশ্যাল জাস্টিসকে যদি সম্মান না দিই, আমরা যে ফাউন্ডেশনের উপর ডেমোক্রেসি, আমাদের ডেমোক্রেসিটা আজও শক্তপুক্ত, এটাকে কিন্তু বাদ দিলে আমাদের ডেমোক্রেসিটাও কিন্তু দুর্বল হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই ইভেন সোশ্যাল জাস্টিস ইট ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দি ফাউন্ডেশন অফ আওয়ার ইকুয়ালিটি। তো একটা কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আই থিঙ্ক ইট ওয়াজ সামটাইম 2019, Government of India has passed one bill where 10% reservation for the economically weaker sections in the general category was passed. মানে এসসি এসটি বাদ দিয়েও জেনারেল ক্যাটাগরির যারা পিছিয়ে পড়া, তাদের জন্য কিন্তু 10% রিজার্ভেশনের ইনিশিয়েটিভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়েছে। কারেক্ট? এন্ড তাহলে ক্যান আই আস্ক কোয়েশ্চেন, where do we stand today? Today India stands at a crossroad. কোথায়? যেখানে in one hand SC/ST communities have made significant progress, yet many still face discrimination, untouchability, landlessness and lack of opportunity. এবং বিশাল মাত্রায় দেশের মধ্যে যুবক যুবতীরা টাফ কম্পিটিশনের মধ্যে, চাকরি আগের মতো নেই। নাও এভরিওয়্যার ইউ হ্যাভ টু কম্পিট, whether it is SC, it is ST or general, the competition is very tough. So according to me, the future of the reservation must be guided by three principles: purpose, reform with responsibility, and unity with sensitivity. Continuity with purpose. SC/ST reservation must continue as long as inequality persists. আমাদের আজকের যিনি প্রয়াত অ্যাডভোকেট দিলীপ সরকারের নামে যে মেমোরিয়াল ফাউন্ডেশন, তার উদ্যোগে যে বিতর্ক সভা, সেই বিতর্ক সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয়া শ্রীমতী মঞ্জু সরকার, প্রয়াত দিলীপ সরকারের সহধর্মিণী। ওনাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় ফরেস্ট মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের, যিনি বিস্তারিতভাবে উনি বলেছিলেন আমাকে একটু অল্প কথা আমি বলবো, কিন্তু আমি দেখলাম এক লেন্থ অলরেডি উনি যা দিলেন, আমি কবে শেষ হবে আমি বুঝতে পারছিলাম না। তো সবসময় উনি যখন অপোজিশনে থাকতেন, আমি দেখলাম সেই একই বিষয়ে আজকেও এখানে বলছেন, বাট উই ওয়ার অল এনগেজ।
খুব ভালো লাগছিল। থ্যাঙ্কস টু ইউ আমাদের শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। এখানে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের যিনি চেয়ারপারসন জাস্টিস অরিন্দম লোধ মহোদয়, এত আইন টাইম বুঝি না, মাঝে মাঝে আমি জিজ্ঞেস করছিলাম, আমি নোট করছিলাম যে কী বলা যায়। উনি বললেন যে এরকম আর্টিকেলে মুখ, এগুলো তো আমাদের পক্ষে সাধারণ মানুষ, আমরা আর্টিকেল কোথায় খুঁজতে থাকবো, আমরা ওই আর্টিকেল জানি, কিন্তু ওনাদের আর্টিকেল তো ভেরি ডিফিকাল্ট টু রিকগনাইজ। কিন্তু বলতে হবে, লিখেও নিলাম, যেখানে ইউজ করার সেটা আমি করবো। থ্যাংক ইউ আমাদের জাস্টিস অরিন্দম লোধ মহোদয়কে। আমাদের মাঝে যিনি মডারেটর হয়ে ডিবেট কম্পিটিশনে যিনি এসছেন, বলছেন এই হার্টের মাঝে মাঝে কি বলে কিছু যখন পাইপ টেপে আটকে ফাটকে যায় সেটাকে পরিষ্কার করি, আর যে যে চেম্বারটা আছে হার্টের, সেই চেম্বারগুলোকেও মাঝে মাঝে ঠিকঠাক করে মেরামতি করে। সেই যে তার নাম হচ্ছে বিশিষ্ট কার্ডিওলজিস্ট আমাদের মাঝে ডক্টর কুণাল সরকার। আমি বুঝলাম না ওই জায়গার থেকে সরে গিয়ে আমি যেমন এখন আমার ডাক্তারি ছেড়ে মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, উনি এত নামি দামি ব্যক্তি, সারা পৃথিবী চিনেও না, শুধু ওয়েস্ট বেঙ্গলে না। এবং আমরা সবসময় শুনি, গত দুবার আমি এখানে এসেছিলাম, জাস্ট আই ওয়াজ গেজিং এট হিম, এত কথা উনি কিভাবে জানেন, এত কথা এবং সুন্দরভাবে যে প্রেজেন্টেশন করেন, মানে সত্যি অপূর্ব। এবং আমি ওনাকে দেখতে পাইনি, যখন এখানে বসেছিলাম, এখানে ফটো দেখছিলাম না, আমি বললাম এসছি কিনা। তো শেষ পর্যন্ত যখন বললেন যে মঞ্চে কারা কারা, আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ ভেরি মাচ থ্রিল টু সি হিম। সত্যি খুব ভালো লাগলো। এবং আজকে উনি যেভাবে আমার সাথে কথা বললেন, এর আগে কিন্তু সেভাবে কোনোদিন কথা হয়নি। মনে হলো অ্যাজ ইফ হি নোজ মি ফর এ লং টাইম। এটা আমি দেখলাম একটা কানেকশনের যে একটা মিউজিক, সেটা আমি দেখতে পেলাম আজকে। থ্যাংক ইউ ডক্টর কুণাল সরকার। আমিও উনি যে বললেন যে আমরা ওই যে ফাইলাম বলে না, PHYLUM, ফাইলাম, একই ডাক্তার ফাইলামের আমরা সবাই এখানে উপস্থিত আছেন। অ্যাডভোকেট সুব্রত সরকার, প্রয়াত অ্যাডভোকেট দিলীপ সরকারের সুসন্তান, উনি মানুষবাবুকে নিয়ে আমার কাছে পৌঁছে গেছেন। আর আমার যখনই সব নিমন্ত্রণ করে, প্রথমে তো আমি না 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 পারবো না, সময় নেই ইত্যাদি বলি। আর এই বিতর্ক, মানে তর্কের জায়গা অসম্ভব, তর্ক করতে যাবো আমি এখানে, তো একটু সমস্যা হয় যে তর্ক করিস না, আমরা সাধারণত এটা হিউম্যান নেচার আর কি। তো যাই হোক, যেতেই হয় এমনভাবে এটা ঘেরাও করার যে পদ্ধতিটা, উনি জানেন যে মানুষকে নিয়ে গেলে কাজটা হয়ে যাবে। আর মানুষের প্রতি আমার একটা সবসময় একটা মানে একটা সমস্যা আছে ওর সাথে। তো যাই হোক, আমি আজকে কিন্তু এখানে আসার জন্য লোলওয়াতে আমার একটা প্রোগ্রাম ছিল সাউথে, আমি কিন্তু যাইনি, কারণ ওখান থেকে যদি আমি আসতাম আপনাদের প্রোগ্রামে আমি আসতে পারতাম না আজকে। কিন্তু এসে আমার প্রচুর লাভ হলো। এখানে যেভাবে সবাই বললেন, আমাদের নিমেশবাবু যে কথা বলল, সত্যি অনেক জিনিস আছে। যেভাবে উনি বাস্কেটবলের কথা বললেন, হাইটের বিষয়ে বললেন, অনেক মানে রেলিভেন্ট টক, বোঝানোর যে স্টাইল, ওনার মতো হয়তো আমি কোনোদিনই পারবো না, তো বাট আই এনজয়। আর সব মানুষ থেকে সবসময় শেখার আছে। এটা কিন্তু আমরা যদি ভাবি যে আমি সব জানতাম, তাহলে তো মুশকিল। এখানে আমার রিজার্ভেশন আছে। এখানে যারা ফ্যামিলি মেম্বার্স অফ লেট দিলীপ সরকার যারা এখানে আছেন সবাই, এবং আমার সামনে কৃষ্ণেন্দু চক্রবর্তী আইজিপি, মানুষ পালের সম্পর্কে তো অলরেডি বলে ফেললাম। প্রবলেম হয় যেভাবে লেখে, এক এক সময় মনে হয় কোথার থেকে ব্রেন থেকে বেরোয় এইসব জিনিস। তো তখনই মনে হয় যে বিবেকানন্দজি বলেছিলেন যে তোমার মাথার মধ্যে
এত বড় লাইব্রেরি আছে, সারা পৃথিবীর লাইব্রেরি যদি তুমি একসাথে করো, তার থেকে মানে মানে সেগুলো কম হবে তোমার মাথার মধ্যে যেগুলো লাইব্রেরি আছে। এবং সেটা আমি দেখি মাঝে মাঝে ওই লাইব্রেরি থেকে টুকটুক করে বের করে আর আমাদের সেগুলো ডেলিভারি দেয়। সিনিয়র অ্যাডভোকেট পীযূষ দা এখানে আছেন। আরেকটা সমস্যা, আমি প্রথমত যখন আমি ইয়েতে যাই, বিধানসভায় যাই, তো সবাই পরিচিত মুখ, তো দা নাকি বলা যাবে না। আরে মুখ দা, আরে দা বলে না, এটা বাবু বলতে হবে, নতুবা তো কত কিছু এভরিডে আই লার্ন। তো এখানে জানি না, এইখানে তো আর বিধানসভা না, তো আমাদের অত্যন্ত প্রিয় একজন পীযূষ দা আছেন, অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট। যখন শেষ সবার এদিক সেদিক যাওয়ার পরে যখন আর গত্যন্তর থাকে না, বলে ওই অ্যাডভোকেট পীযূষ বিশ্বাসের কাছে যাও, মানে সঠিককে ঠিক করে দেবে, ঠিককে সঠিক বানিয়ে দেবে। এবং আদার্স পার্সোনালিটিজ এখানে দেখতে পাচ্ছি আমি, এবং আমার মিডিয়া বন্ধুরা যাদের সবসময় একটু মানে আজকে যেমন বিতর্কের বিষয়টা যেমন সেন্সিটিভ, মিডিয়া কিন্তু ভেরি সেন্সিটিভ। কখন যে এটাকে টুইস্ট আউট করে কোথায় কি চলে যাবে, ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল দেম, হ্যান্ডেল উইথ কেয়ার। এর জন্য আমি সবসময় প্রথমে ওনাদের সম্বোধন করি আমার মাই ডিয়ার মিডিয়া, যাতে বাঁচতে পারি কোনো রকমে। আজকের ও মূল্যায়নের পরিপন্থী। এখানে আমার মনে হয় বিতর্ক অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ বাবু অলরেডি কিন্তু বিতর্ক কিন্তু স্টার্ট করে দিয়েছেন। কয়েকটা সেন্টেন্স আমি দেখলাম, অলরেডি হি হ্যাজ কিক স্টার্ট। আমি কিন্তু খুব সাবধানে আমার কথা বলতে হবে, যাতে আমি স্টার্ট না করি। আর আমি যে জায়গায় এখন আছি, এই জায়গায় কিন্তু ওই আবার সেন্সিটিভ এরিয়া, ভেরি সেন্সিটিভ। ডাক্তারবাবু কি বলেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় বলার থেকে শোনাটাই বেটার। এখানে বসে যদি শুনতাম এক দুটো, চলে গেলাম, সময় কম, আরো 2-3টে প্রোগ্রাম আছে, যেতেই হবে। তবুও প্রথম যখন স্টার্ট হবে এক দুটো শুনে আমি চলে যাব। এখানে এই যে ফাউন্ডেশন, দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশন, এটা ওনারা যেভাবে কাজ করছেন, আজকে একটু আগে আমরা দেখলাম এবং মেয়েকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য এই ফাউন্ডেশনের তরফ থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। আমি ওনাদেরকে সেলুট জানাবো। ইটস দ্য বিগিনিং। আপনার ফিউচারে আরো অনেক করতে হবে এগুলো কাজ। এগুলো যখন করবেন, সরকার কত করবে? আর সরকারেরও এই রিজার্ভেশন আছে, সব জায়গায় রিজার্ভেশন আছে। কাজে সেই জায়গায় যখন এই ধরনের যারা সামাজিক কাজকর্মে লিপ্ত, তারা যদি এই ধরনের কাজ করে, আমাদের পক্ষে অনেকটা লাঘব হয়, অনেকটা, যে মানুষের জন্য করার। সরকার তো আর কিছু না, আপনাদেরই লোক, এখানে আলাদা কিছু না। এবং আপনাদের ট্যাক্সের পয়সায় কিন্তু সব হয়, এবং সেই ট্যাক্সের পয়সায় আপনাদের কাছে সুযোগ সুবিধা পৌঁছানোর কাজ। কাজে এই জায়গায় যদি ট্যাক্সের ইউজের বাইরেও যদি এই ধরনের কেউ কাজ করে, তাহলে ওই জায়গায় পয়সাটা আমাদের খরচা হয় না। 49 ইয়ার্স ধরে আমাদের, আবার দিলীপ দাই বলতে হবে, কারণ দিলীপ দার কাছেও আমি অনেকবার গেছি, কয়েকবার। আমার তো সবসময় প্রোঅ্যাক্টিভ আমার লাইফে ছিল। কোনো না কোনো সময় ম্যাডাম বোধহয় বুঝতেও পারবে না, মানে মনেও থাকবে না, কিন্তু কোনো না কোনো সময় আমি গেছি ওনার কাছে, মানে খুব ভালো করে ওনাকে আমি চিনি। তো 49 ইয়ার্স ধরে উনি আইন পেশায় ছিলেন, ক্রিমিনাল লয়ার হিসাবে, যেটা বলা হয়েছে, খুবই মানে ত্রিপুরা রাজ্যের জন্য একটা গর্বের বিষয়। এবং ত্রিপুরা হাইকোর্টে প্রথম ওনাকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে ওনাকে নিযুক্তি দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, এখানেও কিন্তু আমার যতটুকু মনে আছে, আমাদেরকেও কিছু, যেমন এখন আমাদের পীযূষ দা সম্পর্কে আমরা বলছি, পীযূষ দা তৎকালীন সময় কোনো ক্রিমিনাল বিষয় হলে ওই দিলীপ সরকার এখানে যাও, দিলীপ সরকার এখানে যাও,
তো এর জন্যই ওনাকে আজকে আমার দু চারটে কথা বলবো। আমি জানি না আবার বেশি কথা যদি হয়ে যায় আবার, কিন্তু দু চারটেই কথা বলবো। তো সেরকম ভাবে उन्हीं পরিচিত ছিলেন, ত্রিপুরার গর্ব। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। एवं अगर आपका कोई একটু सुझाव আগে है যিনি ঘোষক, तो हमें कमेंट উনি कीजिए, অনেক কথা সুন্দরভাবে सब्सक्राइब কথা বলেন, कीजिए আমরা সবাই জানি। AGT Live এটাও কিন্তু 24/7। মনে হয় আমি সব থেকে যেন মাস্টার হই, কেননা ওর মতো আমি পারি কি অসম্ভব হবে না, এত সুন্দরভাবে বলে। যাই হোক, তো আমি আমার মতোই থাকতে চাই, তাহলে আমি আমার মতো চিন্তাধারায় আমি চলবো। সে বলছিল যে এই যে বিতর্ক সভা, এর মধ্যেও কিন্তু মুক্ত চিন্তার একটা ক্ষেত্র কিন্তু প্রসারিত হয়। এবং এখানে আজকে যা আমার কাছে লেখা আছে তাতে দেখা গেছে শুধু রাজ্যের না, বহির্রাজ্যের থেকেও খ্যাতনামা যারা বক্তাগণ, ডিবেটার যারা আছেন এখানে আজকে আসবেন। আমি কয়েকটা জিনিস আমি লিখে নিয়ে এসেছি এখানে। আমাদের জাস্টিস অরিন্দম লো উনি বলছিলেন যে আর্টিকেল 335, উনি কি বলছেন সেই আর্টিকেল 335, যে রিজার্ভেশন থাকবে কিন্তু নট এট দ্য কস্ট অফ এফিসিয়েন্সি। এটা কিন্তু সংবিধানে সেটা রয়েছে। এবং ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি যে এসসি এসটি, আমাদের এখানে ওবিসি রিজার্ভেশন নেই। আমি একটা জায়গায় দেখছিলাম বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্নভাবে এই ধরনের এসসি এসটি ওবিসি এই ধরনের থাকে, কিন্তু আমাদের এখানে ফর এক্সাম্পল 31% রিজার্ভেশন ফর এসটি বা 17% ফর এসসি, এটা কিন্তু অন্য জায়গায় আবার আর একটা। তো আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে এই রিজার্ভেশনটা এটা এরকম হয় কেন, তারতম্য হয়? তখন বললো যে ডিপেন্ডস আপন দ্য পপুলেশন অফ দ্যাট কমিউনিটি। পপুলেশনের ভিত্তি করে সেখানে কিন্তু ওই পার্সেন্টেজের রিজার্ভেশনটা সেটা হয়। তো এই রিজার্ভেশন ইজ এ পলিসি enforced by the government of India to give openings to historically marginalized and disadvantaged communities. সেই জায়গায় এটা যখনই বলি, মাননীয় প্রধানমন্ত্রীজির একবার না বলতেই হবে যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সবাইকে নিয়ে একসাথে নিয়ে যাওয়া। রিজার্ভেশন থাকবে, সব থাকবে, কিন্তু সবাই যাতে উপরের দিকে উঠতে পারে, এটার সাথে কিন্তু এই যে আমাদের রিজার্ভেশন ইজ এ পলিসি এবং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে তার সাথে কিন্তু অনেকটা মিল আছে এখানে। এটার মেইন উদ্দেশ্য কি? টু প্রমোট সোশিয়াল জাস্টিস, এবং শুধু জাস্টিস না, গ্রাউন্ডে আনতে হবে। গ্রাউন্ড দ্য গ্যাপ বিটুইন প্রিভিলেজ and depressed section of society. এই হচ্ছে মেইন এটা উদ্দেশ্য। কিন্তু এই রিজার্ভেশন কতদিন হবে এই নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি আছে, এটা আমরা জানি সবাই যে এই রিজার্ভেশন কত বছর। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। 100 জনের মধ্যে ধরুন আপনার Thanks for watching কিছু AGT Live 24/7. অলরেডি তারা অ্যাফ্লুয়েন্ট পিপল ইন অল অ্যাসপেক্ট, অথচ যাদের আমরা উঠানের দরকার তারা কিন্তু উঠছে না। আবার এদের মধ্যেও কিন্তু প্রবলেম, কাজেই তাদের জন্য এটা নিয়ে এখন বিরাট কন্ট্রোভার্সি চলছে। ইকোনমিক্যাল আমার মনে হয় না যতদিন ভারত আছে ততদিন এই বিষয়টা চলবে। তবে মাননীয় প্রধানমন্ত্রীজি কখন যে কি করবেন বলতে পারছি না এখন, মানে এমন সব কাজ করেন, যাই কাজ করুন সবকটা কিন্তু ফর দ্য সেক অফ দ্য পিপুল। এমনও হতে পারে প্রথমে, এখন দেখুন একটা নতুন একটা অ্যাক্ট এনেছে, এটা নিয়ে আমাকে কি রামজি নিয়ে প্রায় আমাকে জিজ্ঞেস করে কাজে কখন যে কি করবে, এবং এত থিঙ্ক ট্যাঙ্ক থাকে তার উপর ভিত্তি করে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস আমরা দেখেছি। আসলে আমরা তো ভাবিনি এত সুন্দরভাবে এটা হচ্ছে। ত্রিপুরা রাজ্যে আমি বারবার
একটা কথা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন অপারেশন সিন্দুর, আজকেও সকালে একটা প্রোগ্রাম আমি সেটা বলছিলাম, উনি বলছেন নিউ ইন্ডিয়া। তো নিউ ইন্ডিয়া হবেটা কি করে যদি নিউ স্টেটস যদি না হয়? এর জন্য ত্রিপুরাতে আমি এখন আজকাল বলি শ্রেষ্ঠ ত্রিপুরা, এটা বলি না, বলে নিউ ত্রিপুরা আমরা আগামী দিন আমাদের তৈরি করতে হবে। বিকশিত ভারত 2047, তো বিকশিত ভারত, ভারতের যখন সমস্ত স্টেটগুলো মিলেই তো বিকশিত ভারত, তো স্টেটগুলোর সব ডেভেলপমেন্ট হবে, তবেই হবে। এই কারণে বিকশিত ত্রিপুরা আমরা 2047 আমরা কিন্তু রোড ম্যাপ বানিয়েছি, এবং আমরা কিন্তু 5th স্টেট যে আমরা অল ইন্ডিয়া বেসে এই যে 28টা যে পূর্ণ রাজ্য আছে তার মধ্যে আমরা 5th পজিশনে আছি সাবমিশনের দিক দিয়ে। তো এইভাবে আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি, আর কালকেও আমি দেখলাম পশ্চিমবাংলায় माननीय प्रधानमंत्री जी बोलছিলেন, आप लोग जाके देखिए त्रिपुरा में कैसा डेवलपमेंट होता है, वेस्ट बेंगल को तो खत्म कर दिया हम। তো এটা কিন্তু আমাদের বুকটা ভরে গেছে যে ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়, একটা ছোট রাজ্য যেভাবে করছে, এবং থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। এটা একমাত্র সম্ভব হচ্ছে ট্রান্সপারেন্সি, অনেস্টি এবং হার্ডওয়ার্ক, এটার জন্য হচ্ছে। এবং যত বেশি হার্ডওয়ার্ক হবে, আমি আজকেও এক জায়গায় বলছিলাম যে আমরা যখন বক্সিং রিংয়ে আমরা বক্সার যখন দুজনে বলে হিট মি বলে না, মানে আমাকে হিট করো তবেই তো আমি হিট দেবো। আর একদম ওই নিউটন থাকলো কি বলছে, এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, আমি বলি মোর রিয়াকশন। এখন এইভাবে যখন আঘাত আসে তখন কিন্তু ওই যত বেশি চ্যালেঞ্জ আমরা নেব তত বেশি কিন্তু আমি ম্যাচিউরড হব, বা আমরা সবাই ম্যাচিউরড হব। Some argue that it has helped in upping the marginalized communities, while others believe that it has led to demarcation and hindered the progress of country. It was introduced in the Indian Constitution to promote social justice and empowerment. In 1953, the first Prime Minister of India, Jawaharlal Nehru, introduced the first reservation policy, and the name was Persistent Socialism. Under privileged to address the privileged people. Over time, the reservation policy have gone through several amendments and addition and alteration like that. In 1989, a controversial commission had been formed, and that is called Mandal Commission. Still we can remember. The whole country was shaken during that time, and what was their demand for the reservation of the OBC in government jobs, educational institute, leading to this protest and violence, what I said earlier. The Constitution of India, Article 15(4) and 16(4) and 46. Our Justice Gorindam Lod may understand this one, I don't know. I have written only. I have already cheated from the book. Is it okay? So, handed for the reservation seats in educational and government job for underprivileged. It was originally meant to be temporary measures, what I said earlier, for a certain period. Although my previous speaker said that it should continue. Controversy started, that's why I said. Numerous argue that it goes against the principle of meritocracy. The Supreme Court of India has also given several judgments on this line. And we are also affected,
for promotion and all these things, ad hoc promotion, then ad hoc cannot be kept. So we have abolished that. We have written something that's subject to outcome of the Supreme Court's verdict. So in that way we are doing it. আজকে এখানে না আসলে অনেক কিছু মিস করতাম আমি মনে হয়, এবং আমি মনে করি এই যে বিতর্ক সভা, যে সংরক্ষণ মেধা মূল্যায়নের পরিপন্থী, এটা কিন্তু খুব, যেটা বললাম, সেন্সিটিভ, এবং এটা কিন্তু নিডও দেওয়ার ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এবং এটা নিয়ে বারবার করা উচিত। এটা নিয়ে হোক না, এটাও তো একটা হোক, আলোচনা হোক। এবং ত্রিপুরাতে আমরা জাতি জনজাতি, আমাদের এখানে মাইনরিটি, মণিপুরি, সংখ্যালঘু, ওবিসি সব আমাদের এখানে আছে। কাজে আমাদের ত্রিপুরা কিন্তু অন্যান্য জায়গার মতো, এখানে বাইরে গেলে কিন্তু আমাকে কি বলবো, আমাকে ত্রিপুরী বলবে। ত্রিপুরার মধ্যে যারা থাকে এরাই ত্রিপুরী, এর মধ্যে বাঙালি থাকবে। এখন বাংলাদেশের আমরা যদি এখন ওয়েস্ট বেঙ্গলে দেখি, আমি বাঙালি, কিন্তু এটা নোয়াখালী বাঙালি হতে পারে, চাটগাঁও বাঙালি হতে পারে, কিন্তু আলটিমেটলি একটা বাঙালি। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব, আমার মনে হয় এইগুলো বিষয় নিয়ে বিতর্কের আগামী দিন নিশ্চয়ই আপনারা চিন্তা ভাবনা করবেন। এতে করে অনেকের মধ্যে যে ডিফারেন্স হয়, সেই ডিফারেন্স গুলো কিন্তু ঠিক হয়ে যাবে। বিতর্কের মাধ্যমে অনেক কিছু শেখার আছে এখানে, কিন্তু যে ব্রেইনের যে তার যে পলিশিং করে কিছু বলার পরে এটা না ঝগড়াঝাটি না, কিন্তু এর থেকে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে। প্রতিটা বিষয় কন্ট্রোভার্সিয়াল যে কোনো ইস্যু, অনেকে আছে অনেক ইস্যু নিয়ে রাস্তায় নামেন, তো ইটস এন ইস্যু। তো এই ইস্যুটাকে কেন বিতর্কের মধ্যে এই ধরনের একটা সজ্জন, একটা ভদ্রমণ্ডলীর মাঝখানে যদি আমরা বিতর্ক করি, কিছু না কিছু আউটপুট বেরোবে। ইতিহাস, সুযোগের সমতা, সামাজিক ন্যায় বিচার এবং মেধার ভেরি ইম্পর্টেন্ট যথাযথ মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা কিন্তু তার উত্তরও খুঁজে পাবো আগামী দিন। আপনারা জানেন যে মাননীয় শীর্ষ আদালতে একাধিক মামলা, আমি যেটা বললাম যে বিচারাধীন। তো এই ধরনের তর্ক বিতর্ক যাই হোক, এই ধরনের ভাবনার যে সম্মুখীন আজকে যারা এখানে ডিবেটাররা হবেন, থাকবেন, তাদের শুরু হবে এটা। এবং এটার মধ্যে একটা মিউজিক আছে, যাই বলুন না কেন, এটার মধ্যে কিন্তু আনন্দ। এটা দর্শক যারা আছে যখন শুনবেই বলছে, আরেকজন বলবে, সেটা মানে এটা সুন্দর, যাকে বলে একটা পরিবেশের মাধ্যমে যে এখানে ওনারা করবেন, তাদের ভাবনার যে চিন্তা ভাবনা, সেগুলো আমরা দেখতে পাবো। এবং এতে করে নতুন নতুন যে উপলব্ধি এবং ভাবনা ও চিন্তার যে ক্ষেত্রটি প্রশস্ত করবে। আর এই মগজ চর্চাকে কিভাবে করতে হয়, এই ধরনের যখন হবে, মগজ তো এমনিতে ঠান্ডা থাকে, চুপচাপ থাকে, মগজের ব্যবহার কি করে, যেটা আমি বললাম যে বিবেকানন্দজি বলেছেন, এটা মানুষ জন্য খুব প্রযোজ্য, যে যত বেশি মগজকে কিভাবে মানে চর্চা করা যায়, এই ধরনের বিতর্ক যদি হয়, আমি বলবো সমস্ত স্কুল কলেজে এই বিতর্ক কিন্তু ছেলে মেয়েদের করানো উচিত, যে কোনো ইস্যু নিয়ে তাদের এই অনুসারে। এবং এই বিতর্কতে কি হয়, যখন এই বিতর্কের মধ্যে যুক্ত হবে, তার মধ্যে সাহস বাড়বে, কনফিডেন্স বাড়বে, এবং ছোটবেলার থেকে যখনই একদম ম্যাচিউরড ওয়েতে আসবে, তখন এখানে কিন্তু আরো বেটার ওয়েতে সে কিন্তু তার প্রেজেন্টেশন দিতে পারে। এটা কিন্তু একদম স্কুল লেভেল, কলেজ লেভেলে হয়, আমি জানি আমাদের সময়। তো আমাদের তো ভয় লাগতো, কি জানি কি বলবো, কি এই বিতর্ক তো কোনোদিন পার্টিসিপেট করিনি। এমনি তো রাস্তাঘাটে তো বিতর্ক হয়, তর্ক যেটা বলি, এগুলো করি, কিন্তু বিতর্কের মধ্যেও যে একটা সুন্দরতা আছে, সেটা কিন্তু ডাক্তারবাবু আমাদের শিখিয়েছেন, যে কত সুন্দরভাবে শব্দ প্রয়োগ করে এত সুন্দরভাবে উনি প্রেজেন্টেশন করেন, মানে মুগ্ধকর। এবং যুক্তি এবং তথ্যের ভিত্তিতে নিজেদের যে বক্তব্য, সেটা উপস্থাপন যে করা হয়, এবং ভিন্ন ভিন্ন মত আমরা দেখতে পাই, এবং তাকে নিশ্চয়ই এই গণতান্ত্রিক পরিসরে একটা শালীনতা বোধ যেটাকে বলে, সেটাকে মেনে একটা আলোচনা হবে। আমাদের রাজ্যের ছেলে মেয়েরা দেশ ও দেশের বাইরে তাদের মেধার কিন্তু এখন পরিচয় দিচ্ছে। ত্রিপুরাকে কিন্তু আগে কাহা সে আয়ে হো ভাই, ত্রিপুরা সে আসাম সে, কিন্তু এখন কিন্তু এই অবস্থাটা নেই। ত্রিপুরা মানে একটা
সারা ভারতবর্ষের মধ্যে সবাই জানতে পেরেছে যে ত্রিপুরা একটা জায়গা আছে যেখানে আমাদের ছেলে মেয়েদের যে মেধা, এবং তাদের কারণেই কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে মেয়েদের সাথে সবসময় কথা বলেন, পরীক্ষা চর্চা, পরীক্ষা মে চর্চা, এবং মন কি বাত অনুষ্ঠানেও দেখেন অনেক সময় কথা বলেন। সারা ভারতবর্ষের মধ্যে এত ট্যালেন্ট আমাদের, এবং তাদের উপর ভিত্তি করে থেকে 60 থেকে 65% যেটাকে হিউম্যান রিসোর্স বলা হয়, সেটা আমাদের সবচেয়ে বড় ট্রেজার। সেই জায়গায় তার উপর গুরুত্ব দিয়ে, এটা তো ওই আবার বললাম শুধু ভারতবর্ষে শুধু হলে হবে না, তো আশা করি যে আজকের যে বিতর্ক সবার এখানে আয়োজন করা হয়েছে, অ্যান্ড আই উইশ দিস ডিবেট এ গ্র্যান্ড সাকসেস। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে নমস্কার, জয় হিন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকার, মানিক সাহা মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী অনিমেষ দেববর্মা, জাস্টিস অরিন্দম মহাশয় এবং ডাক্তার কুণাল সরকার মহাশয়, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারীরিক অসুস্থতার কারণে দাঁড়িয়ে আপনাদের সম্বোধিত করতে পারছি না, এজন্য আমি খুবই দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আপনারা জানেন গত 4 বছর ধরে দিলীপ সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনে ধরনের বিতর্ক সভা আয়োজন করছে, এবং সবকটি বিতর্ক সভা সবার কাছে অত্যন্ত সাদরে গৃহীত হয়েছে। সম্ভবত ত্রিপুরাতে এ ধরনের বিতর্ক সভা আর হয় না। আমরা কৃতজ্ঞ যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার আরও অনেক কাজ কর্ম সারিয়ে রেখে আমাদের এই আয়োজন অন্যান্যবারের মতো এবারেও এসেছেন। যেমন এসেছেন পশ্চিমবঙ্গ থেকে ডক্টর কুণাল সরকার, তাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। তাদের উপস্থিতি এই বিতর্ক সভাকে নন্দিত করেছে, সর্বাঙ্গ সুন্দর করেছে। আমি আশা করি এই ধরনের সভা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বিভিন্ন ইস্যুতে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে নতুন দিশা, নতুন পথ বের করতে সাহায্য করবে। এ ধরনের বিতর্ক সভা আপনারা স্বীকার করবেন সমাজের কোনো পর্যায়ে বিশেষ মুহূর্তে এবং কোনো ক্রান্তি মুহূর্তে সঠিক রাজনৈতিক দিক নির্দেশিকা তৈরিতে বিশেষ ভূমিকা দেয়। একদম শেষে আমার একটি শুধু অনুরোধ, আমার প্রয়াত স্বামী দিলীপ সরকারের সহকর্মী প্রিয়ভাজন যারা এখানে আজ উপস্থিত, আপনারা আগামী দিনেও আমার ছেলেদের, বৌমাদের এবং আমার ছেলেদের বন্ধুরা যারা এই বিতর্ক সভা আয়োজন করেন তাদের পাশে থাকবেন যেমন আজ আছেন। ধন্যবাদ। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.